কিছু হয়েছে? পূর্ণিমা বেগম হেসে উঠলেন, বললেন, কি হবে আবার? কি করেছিস দেখ। এ কথা বলে তিনি ইশারা করলেন প্রার্থর প্লেটের দিকে। পুষ্প সেদিকে তাকালো, কিন্তু তেমন বিশেষ কিছু খুঁজে পেল না। কিছু না বুঝে আবারও বলল, কি করেছি বড় আম্মু? সব তো ঠিকই আছে। এবার সকলে তাকালো প্রার্থর প্লেটে। চিংড়ি মাছে তার প্রচুর এলার্জি। ছোটবেলায় একবার চিংড়ি খাওয়ায় প্রায় মরার দশা হয়েছিল। সেই থেকে চিংড়ি খাওয়া বাদ দিয়েছে বলতে তো খাওয়া নিষেধ। তার সাথে অন্ত এই রোগটা পেয়েছে। তার দাদারও নাকি এই সমস্যাটা ছিল। বংশগত কারণেই বোধহয় এখনও এই সমস্যা তাদের শরীরে বইছে। আর এই কথাটা বাড়ির ছোট বড় সবাই জানে, পুষ্প নিজেও জানে অনেক আগে থেকে। তবে আজ এরকম কাণ্ড দেখে সবার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। পুষ্পর এমন খামখেয়ালি দেখে কপাল চাপড়ালো প্রিয়া। বলল, বুবু, তুমি পার্থ ভাইয়ের প্লেটে চিংড়ি মাছটা কেন দিলে? ভাইয়ের অ্যালার্জি আছে মনে নেই নাকি? পুষ্প একটু চমকালো বোধহয়, তড়িঘড়ি করে বলল, আপনার অ্যালার্জি আছে? আল্লাহ! আচ্ছা, ওটাতে হাত দিয়ে না, আমি অন্যটা দিচ্ছি আপনাকে। হড়বড় করে ধরে প্লেটটা পাল্টে দিতে। তবে প্লেটটা টেবিল থেকে আর উঠাতে পারল না। তার আগে খপ করে হাতটা ধরে ফেললো প্রার্থ। নিজের পাশের খালি চেয়ারটা দেখিয়ে বলল, বস এখানে। পুষ্প না বসে বলল, না না, আগে আপনার থালাটা চেঞ্জ করে দিই, আপনার তো অ্যালার্জি আছে। প্রয়োজন নেই, আমি বসতে বলেছি। পুষ্প বসবে কিনা বুঝতে পারছে না। সকাল সকালে কি ভুল করে বসলো, একটুও খেয়াল করলো না যে প্রার্থ চিংড়ি খায় না। মন কোথায় থাকে কে জানে। পুষ্প দাঁড়িয়ে আছে বলে আশরাফ সাহেব বললেন, বসো পুষ্পমা, আগে খেয়ে নাও, তোমাকে অসুস্থ দেখাচ্ছে। আমরা নিয়ে খাবো, সমস্যা নেই, তুমি আগে বসে খাও। পুষ্প বসে পড়ল প্রার্থর দেখানো চেয়ারে। প্রার্থ তখনও হাত ছাড়েনি তার। পুষ্প বসতেই তার প্লেটটা ঠেলে পুষ্পের সামনে রাখলো। খুবই নরম কণ্ঠে বলল, এটাই তুই বস। পুষ্প অপরাধ বোধে মাথা নিচু করে ফেলল, চোয়াল ঠেকিয়ে দিল গলার ভাঁজে, ছোট্ট করে বলল, সরি। প্রার্থ স্বাভাবিকই ছিল, তবে পুষ্প সরি বলায় রাগ হলো একটু। সে কি এটার জন্য তাকে বকবে নাকি? ভুল হতেই পারে, তবে এই ভুলটা তার কাছে খুব সহজ ভুল মনে হচ্ছে না। পুষ্পর কিছু তো একটা হয়েছে, না হলে অমন ভুলও কখনোই করবে না। প্রার্থ কথা বাড়ালো না, সরির উত্তর দিয়ে বলল, সরি চাইনি, খেতে বলেছি। সে নিজের জন্য আরেকটা প্লেট নিয়ে নিজেই খাবার নিয়ে নিল এক হাতে। তখনও প্রার্থ তার হাত ধরে রেখেছে। পুষ্প খাচ্ছে না বলে প্রার্থ গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, কি হলো, খাচ্ছিস না কেন? পুষ্প হাতের দিকে তাকিয়ে মিহিসরে বলল, হাত তো আপনি ধরে রেখেছেন, খাবো কি করে? প্রার্থ হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি এখনো ধরে আছে। এরপর ছেড়ে দিল হাতটাকে। ওপাশ থেকে প্রান্ত মেজাজ খুইয়ে বলে উঠল, যেখানে সেখানে এভাবে ফুলাপুর হাত ধরবে না তো, ভাল লাগে না আমার। প্রার্থ চোখ মুখ কুচকে কপাল গুটিয়ে বলল, আমার বউ, আমি যেখানে খুশি তার হাত ধরবো, তোর কি? তোর ভাল লাগে না দিয়ে আমি কি করব? প্রান্ত আস্ত একটা চিংড়ি মুখে পুরে চিবাতে চিবাতে বলল, ও, এখানে আসছে আমার বউ বলতে, এখন আসছে আমার বউ বলতে। ফুল আপু, তোমার বউ হওয়ার আগে আমার ফুল। প্রার্থ ধমকে উঠল তৎক্ষণাৎ, খবরদার ফুল বলবি না ওকে, আমি বারণ করেছি না। আমি বলবোই, তুমি কেন এখন? প্রান্ত, ধমকে উঠলেন অহনা বেগম। গুরুগম্ভীর কণ্ঠে ভড়কে গেল প্রান্ত, চুপ হয়ে গেল সাথে সাথে। অহনা বেগম বলেন, খাবার খাওয়ার সময় এত কথা কেন? ও বড় ভাই না তোমার? ভাইয়ের সাথে ঝগড়া করে কেউ? প্রার্থ আগুনে ঘি ঢেলে বলল, এক কাজ করো কাকিমা, ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দাও, তাহলেই ভালো হবে ও। প্রান্ত কাদো কাদো হয়ে বলল, ভাইয়া, ফুল আপুকে আর ফুল ডাকবা না। আচ্ছা ভাইয়া, ফুল আপুকে আর ফুল ডাকবো না, তবুও বোর্ডিং দিও না। প্রার্থ গম্ভীর মুখেই বলল, প্রমিস? পাক্কা প্রমিস। এক ফুলকে নিয়ে দুই মালির ঝগড়া নিয়ে হাসলো সকলে। পুষ্প প্রান্তকে শুধিয়ে বলল, তুই আমারে ফুল বলেই ডাকবি প্রান্ত, তোর ভাইয়া কথা শোনার দরকার নেই। প্রার্থ পুষ্পর দিকে সরু চোখে তাকিয়ে কিছু বলতে নেয়। তার আগে পুষ্প উঠে দৌড় দেয় ওয়াশরুমের দিকে। হুট করে কি হলো বুঝতে পারল না কেউ। প্রার্থ খাবারে হাত দিয়ে রেখেছিল, সেই প্লেটে হাত ধুয়ে উঠে গেল, সবার উদ্দেশ্যে বলে গেল, তোমরা খাও, আমি দেখছি। পুষ্পর পিছু পিছু বেসিনে এসে দেখলো পুষ্প বেসিনে ঝুঁকে বমি করছে। প্রার্থ গিয়ে পেছনে তাকে আগলে নিল। চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে, বুকের গতি থেমে গেল। হঠাৎ কি হলো, এভাবে কেন বমি করছে বুঝতে পারছে না। দিশেহারা হয়ে হন্যের মতো বলল, ফুল কি হয়েছে, ভমিট হচ্ছে কেন? বেসিনের ট্যাপ ছেড়ে দেওয়া, খালি পেটে সকালে কিছুই বের হলো না পানি ছাড়া। তবে সব উগলে দেওয়ায় ঝাঁকুনিতে শরীর দুর্বল হয়ে পড়ল। ভর ছেড়ে দিল প্রার্থর হাতে। প্রার্থ দু হাতে তাকে আগলে আছে। পুষ্পর চোখ বুজে আসছে বলে মুখ চাপড়ে বলল, ফুল বেবি কি হয়েছে, এমন কেন করছিস? শরীর খারাপ করছে? চোখ খোল ফুল।
পুষ্প চোখ খুলল না, উল্টো চোখ বুজে সমস্ত শরীর ছেড়ে দিল প্রার্থর উপর। প্রার্থ সাথে সাথেই কোলে নিল তাকে, ভয়ে চিৎকার করে ডাকলো অন্তকে। অন্ত, ডাক্তারকে কল করো, তোর ভাবি জ্ঞান হারিয়েছে। অন্ত, চাচু প্লিজ কল দ্য ডক্টর। পুষ্পকে কোলে নিয়ে গেল লিভিং রুমে, শুইয়ে দিল তাকে সোফার উপর। সামনের ফ্লোরে হাঁটু মুড়ে বসে পুষ্পের মুখ ঝাঁকিয়ে ভার কয়েক ডাকলো তাকে। ফুল, ফুল চোখ খোলো, ফুল প্লিজ চোখ খোলো, এভাবে ভয় দেখাস না প্লিজ। ততক্ষণে সকলেই ঘিরে ধরেছে তাদের। পূর্ণিমা বেগম কেঁদে ফেলেছেন। প্রিয়া সোফায় বসে পুষ্পর পায়ের তালু ঘষছে। আশরাফ সাহেব ফোন করেছেন ডাক্তারকে। প্রার্থ পুষ্পের হাতে তালু ঘষছে আর পাগলের মতো ডাকছে তাকে। অন্ত পানি নিয়ে এলো, মুখে পানি ছিটিয়ে দেওয়া হলো, তবুও পুষ্পর জ্ঞান ফিরল না। এতে করে আরো ভয় পেল সকলে। প্রার্থর হার্ট মনে হয় তার কাছে আছে, এমন করে বিট করা মিস করছে যেন দম বেরিয়ে যাবে এখনই। নিঃশ্বাস ভারী হচ্ছে, দু চোখে তার ভয়, কাতরতা। এই বুঝে তার প্রাণ ভ্রমর উড়ে গেল তাকে একা ফেলে। বিছানায় নিথর দেহটাকে যত্ন সহকারে শুইয়ে রাখা হয়েছে। আশেপাশে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, সকলেই পুষ্পকে ঘিরে আছে, অথচ তার কোনো হুঁশ নেই। তার মাথার এক পাশে আছে প্রার্থ, অন্য পাশে প্রত্যয় সাহেব। মেয়ের অসুস্থতার খবর শুনে অস্থির হয়ে ছুটে এসেছেন অফিস ছেড়ে। ডাক্তার এসে চেক আপ করে গেছেন অনেকক্ষণ আগে, বলে গেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, ভয়ের কিছু নেই। সাথে আরও একটা খুশির খবর দিয়ে গেছেন, জ্ঞানহীন মেয়েটির ভেতরে বাস করছে আরেকটি প্রাণ, মা হতে চলেছে প্রার্থর সুখফুল। এই খবর শুনে ভয়ের বদলে সবার চোখে নেমে এসেছে বিস্ময়, খুশির ঢল। এক একজন পারছে না তো কেঁদেই ফেলছে। প্রথমে যা ভয় পেয়েছিল এখন আর তেমন ভয় নেই কারো মনে। প্রত্যয় সাহেব যখন এলেন তখনই তিনি প্রার্থর উপর হামলে পড়েন। সবকিছুর জন্য দায়ী প্রার্থকে করেছিলেন, কারণ তিনি জানতেন প্রার্থ পুষ্পকে মেনে নেয়নি। যদিও পুষ্প তাকে কয়েকদিন আগেও বলেছিল প্রার্থ ভালো হয়ে গেছে, বদলে গেছে, তাকে আর কষ্ট দেয় না, অনেক যত্ন করে। ডিভোর্স নিয়ে যেন আর না আগায়। প্রত্যয় ও মেয়ের কথা বিশ্বাস করে খুশি হয়েছিলেন, ডিভোর্সের কাগজ বানিয়েই ফেলেছিলেন, কিন্তু পরে তিনি ক্যান্সেল করে দেন সব। কিন্তু এবার হঠাৎ মেয়ের অসুস্থতার কথা জেনে মাথায় সবার আগে প্রার্থর কথাই আসে। ভেবেছিল বোধহয় ওই ভালো মানুষ নাটক করে মেয়েটাকে মারতে চাইছে, সেজন্য তিনি এসে প্রার্থর মুখে ঘুষি মারে। এরপর কলার ধরে ঝাঁকিয়ে বলেছিলেন, জানোয়ার, বল আমার মেয়েকে কি করেছিস, কি করেছিস ওর সাথে বল। আমি জানি তুই ওর সাথে খারাপ কিছু করেছিস। আমার মেয়ে বলেছে আমাকে তুই ওকে সহ্য করতে পারিস না, তুই আমার মেয়েকে পছন্দ করিস না। তাহলে ভালো মানুষের নাটক কেন করেছিলি? ডিভোর্স দিয়ে দিতি, আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিতি। এখন আমার মেয়ের কিছু হলে তোকে আমি ছাড়বো না, মনে রাখিস। এই এক কথায় সকলের মাথায় যেন বাজ পড়েছিল। খুশি খুশি পরিবেশে যেন ঝড় চলল। সবার মানতে কষ্ট হচ্ছিল বিষয়টা, কিন্তু প্রার্থ কিছু বলল না, উল্টো শ্বশুর মশাইয়ের কথায় শান্ত হইল। তবে সে এখন মলিন কণ্ঠে বলল, আমি অপছন্দ করতাম, অবহেলা করতাম, ঘৃণা করতাম আপনার মেয়েকে, সবই করতাম, কিন্তু এখন করি না, এখন ভালোবাসি আমি তাকে। তখন সবাই অবাক হয়েছিল। পূর্ণিমা বেগমের মানতে কষ্ট হচ্ছিল যে প্রার্থ ঘৃণা করত পুষ্পকে, কষ্ট দিত তাকে। এই এক কথায় যেন সবকিছুই সবার সামনে চলে এলো, যা এতদিন পুষ্প, প্রার্থ এবং গোটা কয়েক মানুষের জানা ছিল, তা এখন বাকি সবার জানা হয়ে গেল। প্রত্যয় সাহেব আবারও তেরে আসতে চাইছিলেন। প্রার্থ হাত উঁচিয়ে দমিয়ে দেয় তাকে, শান্ত স্বরে বলে, যা বলার পরে বলবেন। আমার বউকে ঘরে নিয়ে যেতে হবে, শি ইজ প্রেগনেন্ট। আর এই বয়সে আপনি মেয়ের জামাইয়ের জন্য ডিভোর্স লেটার না বানিয়ে নিজের নাতি নাতনির জন্য কিছু বানান। শ্বশুর মশাইকে আসল কথা শুনিয়ে পুষ্পকে সোফা থেকে কোলে তুলে নেয়। তখন পূর্ণিমা বেগম বলেন, তুই পুষ্পকে ঘৃণা করতি প্রার্থ, ওকে কষ্ট দিতি। প্রার্থ পুষ্পকে কোলে করেই দাঁড়িয়ে যায়, কণ্ঠ যথাসম্ভব মোলায়েম রেখে বলে, মা, আমি বলেছি করতাম, জোর করে বিয়ে দেওয়ায় আমি ওকে অনেক অপমান, অবহেলা করেছি, কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতোই একটি চিরন্তন সত্য হলো আমি ওকে ভালোবাসি। মা, সি ইউ মাই এভরিথিং, আই লাভ হার ভেরি মাচ। পুষ্পকে কোলের মাঝে রেখে সবার সামনে তার কপালে চুমু খায় সে। সবাইকে উপেক্ষা করে দিয়ে নিয়ে যায় রুমে। ডাক্তার এসে নিচে থেকে দেখেই খুশির খবর দিয়ে গেছে। এবার উপরে সবাই অপেক্ষা করছে আসল মালকিনকে তার খুশিটুকু শুনিয়ে দেওয়ার, যার গর্বে এতগুলো মানুষের খুশি ভালোবাসা বেড়ে উঠছে। এরপর আর প্রত্যয় সাহেব কিছু বলেননি অবশ্য। মেয়ে প্রেগনেন্ট বিষয়টা সত্যি খুশির, তবে তার মনে সংশয় এখনো কাটেনি। পুষ্পর জ্ঞান ফিরলেই সব ক্লিয়ার হবে। পুষ্পর হুঁশ এলো আরো 10 মিনিটের মাথায়। ক্লান্ত চোখ দুটো পিটপিট করে খুলল। চোখের সামনে প্রথমেই ভেসে উঠল প্রার্থর চকচকে চেহারা। পাশে তাকাতে দেখলো তার বাবাও তার দিকে মায়া চোখে তাকিয়ে। হঠাৎ হুঁশে আসে কিছুই বুঝলো না কি হয়েছে। খানিক বাদে সে উঠে বসতে চাইলো। দুই পাশ থেকে বাবা এবং স্বামী তাকে ধরে উঠালো। বাকি সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কি বলবে, কিভাবে বলবে বুঝতে পারছে না। খুশির কারণে কথাই বন্ধ হয়ে গেছে। পুষ্পকে বেডে হেলান দিয়ে বসালো। এরপর প্রার্থই সবার সামনে তার কানের কাছে গিয়ে বলল,
কংগ্রাচুলেশন মাই ফ্লাওয়ার, ইউ আর প্রেগনেন্ট। পুষ্প ঝট করে তাকালো প্রার্থর চোখে। এটুকু কথায় তার চোখে জল আনিয়ে দিয়েছে। অবাক নেত্রে তাকিয়ে আছে প্রার্থর দিকে, যেন বিশ্বাসই হচ্ছে না কথাটা। পুষ্পকে এরকম অবাক হতে দেখে প্রার্থ হাসলো, বাকিরা মিটিমিটি হেসে দিল। পূর্ণিমা বেগম এগিয়ে এসে পুষ্পের মাথায় হাত রেখে বললেন, সুখী হ মা, নিজের যত্ন রাখ, আর ভেতরে যে বড় হচ্ছে তারও যত্ন কর। বেঁচে থাকতো ওরা, দোয়া করি আল্লাহ তোদের দীর্ঘায়ু করুক। পুষ্পর চোখে জল, নিজের মাঝে কেমন অনুভূতি হচ্ছে। একে একে সবাই তাকে শুভেচ্ছা জানালো, দোয়া করলো মন থেকে। প্রিয়া প্রান্ত পারছে না তো নাচতেই শুরু করে দিচ্ছে। প্রিয়া হৈ হৈ করে বলে উঠল, ইয়ে, আমি খালা হব? ও বুবু, তুমি মা হবে, আমি খালামণি হব? আল্লাহ, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। এই অন্ত, একটু চিমটি কাটো তো। হাত বাড়িয়ে অন্তর সামনে ধরলো। অন্তর শান্ত চোখে তাকালো তার দিকে। প্রিয়ার হঠাৎ মনে পড়ে গেল তাদের সম্পর্ক এখন আর তরল নেই, খুব জটিল হয়ে গেছে। এই সম্পর্কে মজা যায় না, আনন্দ যায় না। সহসায় হাতটা নামিয়ে ফেললো সে। হই হুল্লোড় থামিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। এতজনের খুশির মাঝে, এত কথার মাঝে হঠাৎ প্রত্যয় সাহেব সকলকে রুম থেকে বেরিয়ে যেতে বললেন। পুষ্পর সঙ্গে নাকি তার একা কিছু কথা আছে, এ নিয়ে সবাই দ্বিধামন্ত করে শেষে রুম থেকেই বেরিয়ে গেল তাদের একা ছেড়ে। যদিও প্রার্থ যেতে চাইছিল না, তবে পুষ্প চোখ দিয়ে আশ্বাস দেওয়ায় সেও বেরিয়ে যায়। কিছুক্ষণের মাঝে প্রত্যয় সাহেব বেরিয়ে এলেন রুম থেকে। তার যা যা জানার ছিল সব জেনে গেছেন। মেয়ে সুখে আছেন শুনে তিনিও খুশি। নিচে এসে প্রার্থর কাছে মাফও চাইলেন তিনি, তবে প্রার্থ আটকে দিল। দোয়া চাইল তাদের জন্যে। এবার সবাইকে রেখে সে নিজে চলে গেল উপরে। সবাই দেখে নিয়েছে পুষ্পকে, এবার তারা স্বামী স্ত্রী একটু আলাদা কথা বলুক। ততক্ষণে নিচে সবাই মিলে আবারও রান্না বান্নার কাজ করবেন। পুষ্প যা যা খেতে চায় তাই রান্না হবে আবার। সকালে তো কেউ ঠিকঠাক নাস্তা করতে পারেনি, এবার সুসংবাদ শুনে কবজি ডুবিয়ে খাবে। মিষ্টির অর্ডার দিয়েছেন আগেই। খুশিতে তারা কি রেখে কি করবে সেটাই ভেবে ভেবেই যেন দিশেহারা সকলে। প্রার্থ রুমে পৌঁছে প্রথমে দরজা আটকে দিল। পুষ্প সেভাবেই বসে আছে বিছানায়, চোখে তার খুশির জোয়ার। প্রার্থ এগিয়ে গিয়ে বসলো তার সামনে, আঙ্গুল দিয়ে চোখের পানি মুছিয়ে দিল। কম্পনরত ওষ্ঠে ছোট্ট উষ্ণতার স্পর্শ এঁকে দিল। উত্তেজনায় প্রার্থ চোখে জল চলে আসছে। সে নিজের হাত নিয়ে রাখলো পুষ্পের মেয়েধীন পেটে। পরম মায়াভরা কণ্ঠে বলে উঠল, আমাদের। ছোট্ট একটা কথাই যথেষ্ট ছিল পুষ্পর খুশি উপচে পড়ার। কাঁদতে কাঁদতে মাথা উপর নিচ ঝাঁকিয়ে বুঝালো, হ্যাঁ, আমাদের। দুহাত বাড়িয়ে দিল প্রার্থর উদ্দেশ্যে। দুহাতের ফাঁক গলে সামনে এগিয়ে আলতো হাতে প্রার্থ জড়িয়ে ধরল তাকে। ঘাড়ে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মাই ফ্লাওয়ার, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস হ্যাপিনেস। এরপর হালকা ছেড়ে দিয়ে আবারও দীর্ঘ চুম্বনাকে পুষ্পের কপালে, অতঃপর কপালে কপাল ঠেকে চোখ বন্ধ করে ফেলে। বলে, আমি বাবা হব ফুল, তুই মা হবি। এখানে আমাদের বাচ্চা, আমাদের আমাদের ভালোবাসা এখানে। পুষ্প দু হাত নিয়ে রাখলো প্রার্থের গালে। হাতে গরম তরল কিছু অনুভূত হলো। বুঝলো তিনি প্রবল আবেগে বাঁধহারা হয়ে গেছেন। কপাল থেকে কপাল উঠিয়ে চোখ রাখলো প্রার্থর চোখে। সে চোরের মতো অশ্রু শুদ্ধ চোখ লুকাতে ব্যস্ত হলো। পুষ্প হেসে অশ্রুসিক্ত নয়নে বলল, আপনি খুশি? প্রার্থ হাসি মুখে বলল, এটা আবার জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন নাকি? তুই আমার জীবনের সব থেকে বড় খুশি, আর আমাদের এই বাচ্চাটা আমার খুশির, আমাদের ভালোবাসার প্রতীক। পুষ্প ও টলটলে জল সমেত ভাঙা গলায় আবদার করলো, আমাকে একটু জড়িয়ে ধরবেন? এমন মায়াবী আদুরে আবদারে প্রার্থর হাসা ছাড়া উপায় নেই। জড়িয়ে ধরার জন্য নাকি আবদার করতে হয়? প্রার্থ তো পারলে তাকে সারাদিন জড়িয়ে ধরে শুয়ে থাকতো। পুষ্পের আবদারে তাকে সাথে সাথে বুকের মাঝে জড়িয়ে নিল। এর থেকে সুখের শান্তি বোধহয় অন্য কিছুতে নেই। দুজনেই নীরব হয়ে মুহূর্তটা উপভোগ করলো। বাবা মা হওয়ার সময়টা জীবনে কয়েকবার আসলেও প্রথম অনুভূতি প্রথমই হয়, যেটা জীবনে একবারই আসে। আলাদা অচেনা অজানা অনুভূতি তৈরি হয় যখন কেউ প্রথম মা বাবা হওয়ার সুযোগ পায়। এই সময়টা নষ্ট করার মতো সময় না। এই মোমেন্টটা তারা তাদের সর্বোচ্চটা দিয়ে উপভোগ করবে। সকাল সকালই ঘুম ভাঙলো চৌধুরী বাড়ির সকলের। পুরো বাড়িতে আনন্দের হিড়িক পড়ে গেছে। বাতাসে বাতাসে ছড়াচ্ছে খুশির সংবাদ। প্রার্থর বিয়ের খবর বাইরে জানাজানি হতে অনেক সময় লেগেছে, কিন্তু এবার মনে হয় না খুব বেশি সময় লাগবে বাবা হওয়ার কথাটা ছড়াতে। আশরাফ সাহেব সকাল সকাল অফিসে মিষ্টি পাঠিয়ে দিয়েছে সকলের স্টাফদের জন্য। এছাড়াও পাড়া প্রতিবেশীদের তো দেওয়া হয়েছে সেই কালকেই। আজ সকালে প্রার্থ তার পরিচিত ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে। এখন হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে দুজন। নতুন গাড়ি এখন কেনা হয়নি, আপাতত বাইকেই চলছে। পুষ্পকে নিয়ে বাইকে করে বেরিয়েছে, তবে বাইকের গতি দেখে মনে হচ্ছে কচ্ছপ হাঁটছে। তার উপর গরমের মধ্যে মাথায় পরিয়ে রাখা হয়েছে ইয়া বড় হেলমেটটা। এইটুকু গতিতে ঠিকঠাক বাতাসও লাগছে না। উল্টো শহরের কোলাহল আর দূষিত পরিবেশের কারণে আরো গরম লাগছে। পুষ্প বিরক্ত হয়ে বলে ফেলল, এটা বাইক না শামুক?
সামনে চলতেই যায় না, নাকি আপনি বাইক চালানো ভুলে গেছেন? গরম লাগছে, জোরে চালান। পুষ্পর কথায় প্রার্থ কিছু এলো গেল না। সে নিজের মতোই ধীর গতিতে চালাচ্ছে, তবে একেবারে ধীরেও নয়, যতটা সেফলি চালানো যায় ততটাই। পুষ্প আবার তাগাদা দিল। একটু জোরে চালান না, কতদিন বাইকের ফুরফুরে হাওয়া খাই না বলুন তো। প্রার্থ স্বাভাবিকভাবে বলল। হাওয়া খেতে চাইলে বাসায় গিয়ে খাস, বাড়িতে ফ্যান আছে, সামনে রেখে দেবো, হা করে থাকিস। পুষ্পর নাক ফুলে উঠল, তেজ সমেত জানালো। সবসময় বাঁকা কথা কেন বলেন? ভালো ভালো বললে কি হয়? রাতে একরূপ আর দিনে আরেক রূপ। গিরগিটিও তো আপনার থেকে ভালো। জানি। প্রার্থর সহজ স্বীকারোক্তিতে রাগ যেন তিত্তির করে বাড়ল। রাগের মাথায় বলে ফেলল। আপনার সাথে থাকাই ঠিক না। নামানামায় নয়তো লাফিয়ে নেমে পড়বো আমি। কথাটা শেষ হতে না হতেই প্রার্থ জোরে ব্রেক কষে। হঠাৎ বাইক থামানোতে পুষ্পর মনে হয় তাকে নামিয়ে দিতে বুঝে এভাবে থামলো। ভয় পেল কিছুটা। প্রার্থ বসা থেকে ঘাড় ঘুরিয়ে তাকায় পুষ্পের দিকে, ভ্রু উঁচু করে বলে। কি বললি? কখন? এখন। পুষ্পর মনে পড়ল না সে কি এমন বলেছে। প্রার্থ দীর্ঘশ্বাস ফেলে বলল। তোর সাহস কি করে হয় বাইক থেকে নামার কথা বলার, যেখানে আমি এত সাবধানে চলছি যেন তোদের কিছু না হয়, সেখানে তুই আমাকে হুমকি দিচ্ছিস বাইক থেকে লাফিয়ে নামার? পুষ্প ভ্রু কুচকে বলল। তোদের মানে? আর কার? প্রার্থ পুষ্পর পেট ইশারা করে বলল। এখানে আমাদের খুদে মেহমান থাকে, তা কি মনে আছে আপনার? এখন সাবধানতা অবলম্বন করব না, আর একটা কথা বললে বাইকে না গিয়ে পায়ে হাঁটিয়ে নিয়ে যাব। পুষ্প ঠোঁটে তর্জনী ঠেকিয়ে চুপ হয়ে গেল। বিড়বিড় করে বাচ্চাদের মতো বলল। সবসময়ই বকে। প্রার্থ বাইক স্টার্ট করতে করতে বলল। ভেবেছিলাম এবার বুঝি একটু ম্যাচিওর হয়েছে, বাচ্চামো স্বভাবটা আর নেই, কিন্তু তোর মাঝে আবার সেই বাচ্চা স্বভাব এসে গেছে। কদিন আগেও না কত বড় বড় কথা বলতি। পুষ্প হাসি মুখে মনে বলল। আপনিও আগের প্রার্থ হয়ে গেছেন, তাই আর তার ফুলও আগের ফুল হয়ে গেছে, সিম্পল। প্রার্থর ঠোঁট এবার ছড়িয়ে গেল দুই দিকে। সামনে ঘুরে বাইক আবার স্টার্ট করে বলল। ঠিক আছে, আমার কাছে পুষ্প ফুল দুটোই মঞ্জুর, তবে সাবধান করে দিলাম, এই সময় যদি লাফালাফি করিস তবে আমার থেকে খারাপ কেউ হবে না। পুষ্প বুঝদারের মতো মাথা দুলালো। সেনাবাহিনীর মতো শটান হয়ে বলল। ঠিক আছে। ডাক্তারের চেম্বারে বসে আছে প্রার্থ ও পুষ্প। সামনে নিজের চেয়ারে বসে আছেন ডক্টর সেলিনা হোসেন। প্রৌঢ়ার চোখে সাদা ফ্রেমের চশমা, কিছু কাগজপত্র নেড়েচেড়ে দেখছেন। প্রার্থ উদ্গ্রীব হয়ে বসে আছে। ভয় কাজ করছে ভেতরে। পুষ্পর মাঝেও সামান্য কৌতূহল বা ভয় দেখা যাচ্ছে। ডক্টর কাগজ থেকে চোখ উঠিয়ে হাসি মুখে বললেন। রিপোর্ট দেখে মনে হচ্ছে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে, কোনো প্রকার জটিলতা নেই। প্রার্থ যেন হাঁপ ছেড়ে বাঁচল। পুষ্প বিচলিত হাসলো, হাত রাখলো নিজের পেটের উপর। এই অনুভূতিটা একদম অন্যরকম অনুভূতি। প্রার্থ ডাক্তারকে প্রশ্ন করলো। আচ্ছা, আমাকে একদম ক্লিয়ার করে বলুন, ও কি কনসিভ করতে পারবে? পরে কোনো সমস্যা হবে না তো? বয়সে ঠিকঠাক হলেও দেখতে তো ছোটই। যদি রিল্যাক্স মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ যথেষ্ট অ্যাডাল্ট, বয়স ঠিকঠাক, বেবি কনসিভ করতে পারবে, কোনো সমস্যা নেই। বললাম তো, মা এবং বাচ্চা দুজনেই ঠিক আছে। যদিও বাচ্চার বয়স 1 মাসের মতো, আমরা সম্পূর্ণ নিশ্চিতভাবে বুঝতে পারবো না তার সুস্থতা, কিন্তু অন্যান্য টেস্টের দ্বারা বুঝেছি বাচ্চা ঠিক আছে। পরবর্তী চেক আপের সময় ভালোভাবে বসে যাবে। প্রার্থ রিল্যাক্স হয়েও যেন হতে পারল না, আবারও প্রশ্ন করলো। তার মানে দুজনেই ঠিক আছে, অন্য কোনো সমস্যা নেই? ডাক্তার সাহেব প্রার্থর এত চিন্তা দেখে হাসলেন। অমায়িক হাসি ঠোঁটে বজায় রেখে পুষ্পর উদ্দেশ্যে বললেন। স্বামী কিন্তু তোমার লাখে একটা, অনেক চিন্তা করে তোমার জন্য। আবার প্রার্থর দিকে তাকিয়ে বললেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার স্ত্রীর ওজন, রক্তচাপ, রক্ত পরীক্ষার রিপোর্ট সব ঠিকঠাক আছে এবং তার গর্ভ অবস্থা স্বাভাবিকভাবে এগোচ্ছে, তাই চিন্তার কোনো কারণ নেই। একটু খেয়াল রাখবেন খাওয়া দাওয়া বিশ্রাম যেন ঠিকঠাক হয় এবং স্ট্রেঞ্জ কম নিতে হবে। আয়রন আর ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো নিয়মিত খাওয়াবেন এবং বেশি বেশি পানি পান করতে হবে। সমস্ত রুটিন আমি বলে দিব, সেই হিসাবে চলাফেরা করলেই হবে। প্রার্থ নিশ্চিত হলো। পুষ্প ঠিক থাকলেই হলো তার কাছে, বাকি তার দেখাশোনার জন্য সে আছে। একটু পর একটা কথা মাথায় আসতে তড়িৎ গতিতে প্রশ্নটা করে ফেললো প্রার্থ। আচ্ছা ডক্টর, ওর মাঝে মাঝে মাথা ব্যথা হয়, এটাতে সমস্যা হবে? সাধারণ মাথা ব্যথা হলে সমস্যা নেই, তবে যদি খুব বেশি হয় বা ওষুধেও না কমে তবে কারণ খুঁজতে হবে। তবে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।
যাক, এবার একটু শান্তি পেল প্রাত্য। হুট করে প্রেগনেন্সিতে যেমন আনন্দ পেয়েছে তেমন ভয়ও পেয়েছিল। ভয় পাওয়ার অবশ্য কিছু কারণও আছে, তা নয়তো ছেলেরা খুব সহজে এতটা ভয় পায় না। ডাক্তারের সাথে আরও কিছু টুকটাক কথাবার্তা বলে তারা বেরিয়ে গেল চেম্বার থেকে। হসপিটালের বাইরে বাইকের সামনে এসে প্রথমে পুষ্পর মাথায় হেলমেটটা পরাতে চায়। হেলমেটটা একটাই এনেছে পুষ্পর সেফটির জন্য, এদিকে সে গরমের জন্য হেলমেট পরতে চাচ্ছে না। প্লিজ পার্থ ভাই, হেলমেট এখন দিয়েন না, গরম লাগে। প্রার্থ পুষ্পর এক হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। পুষ্প মুখ ফুলিয়ে আছে বলে গালে একটা টোকা দিল, বলল আদরের স্বরে, কি হয়েছে? এইটুকু ব্যাপারে গাল ফোলাইকে? আগে তোর সেফটিটা তো আমাকে দেখতে হবে, তাই না? দিন দিন বড় হচ্ছিস আর বুদ্ধি কমে যাচ্ছে, এত অগোছালো হচ্ছিস কেন? পুষ্প আহ্লাদি হয়ে বলল, গুছিয়ে দেওয়ার জন্য আপনি আছেন তো। এতদিন তো গুছিয়েছিলাম, এবার অগোছালো হবে আর আপনি গুছিয়ে দেবেন, এটাই শাস্তি আপনার। পুষ্পর মুখের উপরে ছোট ছোট চুল উঠছিল, সেগুলো খুব সযত্নে গুছিয়ে কানের পিছে গুজে দিয়ে বলল, তোর সেবা করা যদি আমার শাস্তি হয়, তবে সে শাস্তি যেন আমার সারা জীবনের শাস্তি হয়। তবে ফুল, একটা কথা মনে রাখবি, গোছানোর মানুষ আছে বলে যে অগোছালো থাকতে হবে এমনটা নয়। আজ আমি আছি গোছানোর জন্য, কাল নাও থাকতে পারি, তখন কে গুছিয়ে দিবে? পুষ্প ফুঁসে উঠে বলল, কেন? আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? কোথাও না, হেলমেট পর। আমি জানি তুই বুদ্ধিমান, আর বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। নে পর। কথাটুকু বলে সে নিজেই হেলমেটটা পরিয়ে দিল। দুজনে বাইকে উঠে পড়ল বিনা বাক্যে। এরপর আবার বাইক ছুটালো সেই মন্থর গতিতে। চলতে চলতে পুষ্প খেয়াল করলো তারা বাড়ি ফেরার রাস্তায় না গিয়ে অন্য রাস্তা ধরেছে। পুষ্প সন্দিহান গলায় প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি এখন? প্রার্থ ছোট করে বলল, শপিংয়ে। কেন? এখন আবার কিসে শপিং করব? দেখুন, এখন বলবেন না যে বাবুর জন্য নেবেন। বাবু আসতে এখনো 8 মাস বাকি, এত আগেই আমি শপিং করব না। প্রার্থ ভ্রু কুচকে বলল, মাথায় জ্ঞান নেই? আমাদের বাবু ছেলে হবে না মেয়ে সেটা তুই জানিস? বাবুর শপিং এখন করব কেন? আমার মাথায় তোর মতো আজগুবি বুদ্ধি ঘুরে না, চুপচাপ বসে থাক। পুষ্পর মুখে চোখ শব্দ করে বলল, তো কেন যাচ্ছি? সেই দিনও না কতগুলো শাড়ি আনলেন। অর্ণবের বিয়ের শপিংয়ে যাচ্ছি। পুষ্প অবাক হলো, চোখে মুখে বিস্ময় ভাব ফুটিয়ে বলল, কি? অর্ণব ভাইয়ের বিয়ে? কবে, কখন? আমায় বললেন না কেন? আচমকা সবেগে বাইকটা ব্রেক করে বসলো প্রার্থ। খালি এ রাস্তার এক পাশে দাঁড় করালো বাইক। পুষ্পকে উদ্দেশ্য করে বলল, নাম? হঠাৎ কি হলো বুঝতে পারলো না পুষ্প। বাইক থেকে নেমে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? প্রার্থ নিজেও নেমে দাঁড়ালো। পুষ্পর মাথা থেকে হেলমেট খুলে কপালে হাত রাখলো, তাপমাত্রা চেক করে বলল, সব তো ঠিকই আছে, তুই কেন এমন কথা বলছিস? কি নিয়ে টেনশন করছিস এত? আপনি কিসের কথা বলছেন? আমি কি ভুল কিছু বলেছি? আগে আমার প্রশ্নের জবাব দে, তুই কি কোনো বিষয়ে ডিপ্রেসড? না তো, আমার কাছে তো আপনি আছেনই, আমি কেন ডিপ্রেস থাকবো? আপনি থাকতে আমার কোনো কিছুর জন্য কোনো টেনশন নেই। প্রার্থ কণ্ঠ খানিকটা মলিন করে বলল, তাহলে এমন করছিস কেন? যেন কোনো কিছুর চিন্তায় তোর মাথা থেকে সব কথা মুছে যাচ্ছে। অর্ণবের বিয়ে নিয়ে তো কতদিন ধরে কথা চলছে, তোর মনে নেই? পুষ্প ভাবলো কিছুক্ষণ, মনে পড়ল অর্ণবের তো বিয়ে ঠিক হয়েছে। পুষ্প উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। অর্ণব ভাইয়ার তো বিয়ে। আপনি তো মেয়েটার ছবিও দেখিয়েছিলেন, ভীষণ মিষ্টি মেয়েটা। আজকে স্নেহা আসবে, আমার না মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছে করছে। প্রার্থ শান্ত চোখে পুষ্পকে দেখলো কিছুক্ষণ। মনের ভেতরে সন্দেহের বীজ থেকে যেন গেরা উঠে যাচ্ছে। প্রার্থকে এক মনে দাঁড়িয়ে থাকতে দেখে পুষ্প বলল, কি হলো, এইভাবে কেন দেখছেন? ওরা আসবে? প্রার্থ অন্যমনস্ক ছিল, নিজের ভাবনায় মশগুল ছিল। পুষ্পর ডাকে আটকে উঠল, হুম 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 আসবে সবাই। তো দাঁড়িয়ে আছেন কেন আপনি? আশ্চর্য, চলুন না, দেরি হয়ে যাবে তো। প্রার্থ কিছু বলল না, আবারও সব ঠিকঠাক করে বাইক স্টার্ট করলো। সাবধানে বাইক চালিয়ে গেল শপিং মলের উদ্দেশ্যে। পুষ্পের নরম সুতনু হাতখানা নিজের খড়খড়ে হাতের মুঠোয় বন্দি করে মলের ভেতরে ঢুকলো প্রার্থ। বা হাতে ফোন ধরে রেখেছে কানের কাছে। ভেতরে সবাই উপস্থিত, শুধু প্রার্থ পুষ্পই বাকি ছিল। হাঁটতে হাঁটতে একটু ভেতরে যেতে দেখলো সামনে থেকে সমৃদ্ধি আসছে একটা লোকের হাত ধরে। যদিও প্রার্থ তাদের পাত্তা না দিয়ে হেঁটে যেতে চাচ্ছিল, তবে তার আগেই মেয়েটা ডেকে উঠল, প্রার্থ, কেমন আছিস? আরে, পুষ্প আছে দেখছি, বউ ছাড়া দেখি কোথাও যাস না। প্রার্থ দাঁড়াতে চাইল না, সম্পূর্ণরূপে উপেক্ষা করতে চাইল তাকে। তবে পুষ্প দাঁড়িয়ে গেল, কপালে 101টা ভাঁজ ফেলে বলল, এক্সকিউজ মি, আমরা কি আপনাকে চিনি?
সমৃদ্ধি অবাক হওয়ার ভান করলো, হাঁ করে মুখের উপর হাত রাখলো, চোখ দুটো গোল গোল করে বলল, কি বলো, আমাকে চেনো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? পুষ্প একই স্বরে বলল। আপনি কি মনে রাখার মতো কেউ হন আমাদের? প্রার্থ কেন যেন ভয় পেল, পুষ্পর 2 বাহু ধরে নিজের মুখোমুখি দাঁড় করালো, চিন্তিত কণ্ঠে বলল, ফুল, তুই ওকে চিনতে পারছিস না? ভালো করে দেখ, একবার চিনতে পারছিস না? পুষ্প রাগে দাঁতে দাঁত চেপে ধরলো, রাগে হিসিস করে দাঁত চেপেই বলল, আপনার মনে হয় নিজের এক্সকে চেনানোর খুব শখ হচ্ছে। এক্সকে ভুলতে পারেন না, তাই না? আপনার যে বউ আছে সেই খেয়ালও কি নেই? প্রার্থ পুষ্পর বাকি কথায় কান দিল না। পুষ্প যে সমৃদ্ধিকে চিনে এটা জেনে শান্তি পেল সে। ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। পুষ্প ওর রাগে প্রার্থর হাত দুটো নামিয়ে দিল কাঁধ থেকে। পুষ্প চাইছিল এমন কোনো মানুষকে তারা মনেই রাখবে না যাদের সাথে তাদের নিকৃষ্ট অতীত জড়িয়ে, কিন্তু প্রার্থর আচরণে মনে হলো সে সমৃদ্ধিকে ভুলতে নারাজ। নব্য মা হওয়ার আনন্দে আত্মহারা মেয়েটির মন অভিমানে জোয়ার ভেসে গেল। এদিকে সমৃদ্ধি বা তার পাশে দাঁড়ানো লোকটি পুষ্পর কটমটিয়ে বলা ধীশ্বর শুনতে পায়নি ঠিকঠাক। সমৃদ্ধি বলল, এভাবে ফিসফিস করে কি বলা হচ্ছে আমরা জানি সবই। প্রার্থর রূপ যেন নিমিষেই বদলে গেল। এক হাতে পুষ্পর কাজ জড়িয়ে একদম মিশে দাঁড়ালো দুজন। ঠোঁটে বক্রহাসির একটুখানি ঝলক মিশিয়ে বলল, জানলে তো ভালোই, আমাদের সুবিধা আলাদা করে জানাতে হবে না। এর আগের বার আমি হয়তো বলেছিলাম আমার বা আমার বউয়ের সামনে আসবি না, কিন্তু কি করার, নির্লজ্জদের লজ্জা থাকলে তো তারা অপমান গায়ে মাখবে। সমৃদ্ধি রেগে গেল। নতুন একজন মানুষের সামনে তাকে অপমান না করলে কি হতো না? সে কি এখানে প্রার্থকে ছিনিয়ে নিতে এসেছে নাকি? দেশে ছেলের অভাব আছে, এই তো পাশে যে লোকটা আছে তার সাথে ভালোই কথা জমেছে, দুদিনেই পটিয়ে ফেলতে পারবে। এখানে ভালো কথা বলতে এসে অপমানিত হতে হলো। সমৃদ্ধি অপমানটুকু সামান্য ডোকের সাথে গিলে নিল, মুখে সামান্য হাসি টেনে বলল, তুই কিসের কথা বলছিস? আমি তো বলেছিলাম তোর বাবা মা হচ্ছিস, সেইটার কথা কংগ্রেচুলেট করতে এলাম। সমৃদ্ধি অপমানটুকু সামান্য ঢোকের সাথে গিলে নিল, মুখে সামান্য হাসি টেনে বলল। প্রার্থ ভ্রু কুচকে তাকায় সমৃদ্ধির দিকে, পুষ্প একইভাবে তাকায়। এই কথা তো তারা জানলই মাত্র কাল। সমৃদ্ধির তো জানার কথা নয়। পুষ্প প্রশ্ন করে অবাক স্বরে, আপনি কি করে জানলেন? অর্ণবদের সাথে দেখা হয়েছিল আমার, ওরাই বলল। আরও কত কি জ্ঞান দিল। বাই দ্য ওয়ে, তোমাদের কাবাবে আমাকে হাড্ডি ভাবার কোনো দরকার নেই। পাশে সামান্য বয়স্ক লোকটাকে দেখিয়ে বলল, ও মোকলেস আমার বন্ধু, আমি ভেঙে পড়ায় ও আমাকে অনেক সাহস জুগিয়েছে। আমি আর তোমাদের মাঝে আসবো না। ব্যাস এটুকু বলে সে লোকটার হাত ধরে চলে গেল। প্রার্থ আর ওদিকে ধ্যান দিল না, পুষ্পর হাত ধরে বলল, চল। পুষ্প হেঁটে যেতে যেতে বলল, 2 দিন পর এক বাচ্চার বাপ হবে, এক্সকে দেখলে আর ভালো লাগে না, কথা বলতেই হবে। প্রার্থর বেশ মজা লাগে তাকে পুষ্পর জেলাসির বিষয়টা। সে তাকে আরো খেপাতে বলল, অবভিয়াসলি 2 দিন পর তো বাচ্চার বাপ হবে, তখন তো সুন্দরীদের বা এক্সদের দেখতে পাবো না, তাই এখনই দেখছি। পুষ্প বিড়বিড় করে বলল, নির্লজ্জ কাপুরুষ। প্রার্থ পুষ্পর কানের কাছে মুখ নিয়ে বলল, হ্যাঁ, শুধু তোর কাছে। অসভ্য। প্রার্থ সরে এসে চোখ চিপে দুষ্টু হেসে ফের বলল, শুধু তোর জন্য মাই ফ্লাওয়ার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।